আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো সপ্তম অধ্যায়ের বোর্ড অ্যানালাইসিস নিয়ে। তো আমাদের বোর্ড অ্যানালাইসিসে আমাদের জ্ঞানমূলক, অনুধাবনমূলক সহ বিভিন্ন টাইপের যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে সেই প্রশ্নগুলোকে আমরা একত্রিত করি একটা জায়গায়, যাতে করে শিক্ষার্থীরা যখন প্র্যাকটিস করবে তাদের জন্য যেন এটা বুঝতে সুবিধা হয়। তো সেই হিসেবে আমরা শুরুতে কথা বলবো জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। দেখো, সপ্তম অধ্যায়ের শিরোনাম কি? অম্ল, ক্ষারক ও লবণ। তো এখানে ম্যাক্সিমাম কোশ্চেনই এই রিলেটেড থাকবে। তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু দেখো, যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে। নির্দেশক কাকে বলে, পিএইচ কাকে বলে, অ্যাসিডিটি কাকে বলে, প্রশমন বিক্রিয়া কাকে বলে, দুর্বল অ্যাসিড কাকে বলে, শক্তিশালী অ্যাসিড কাকে বলে। এবং এই যে দেখো, প্রশ্নগুলোর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এগুলোর পাশে এই প্রশ্নটা কোন বোর্ডে এসেছে, কতবার এসেছে, সবগুলো এখানে দেওয়া আছে। তো তোমরা এই প্রশ্নগুলো দেখলে সহজেই বুঝতে পারবে যে তোমার কোন প্রশ্নটা একটু বেশি পড়া উচিত, তোমার কোনটাতে একটু কম গুরুত্ব দেওয়া উচিত। সাধারণত যে প্রশ্নগুলো একটু বেশি আসে আমরা সেটাকে বলি যে বেশি গুরুত্বপূর্ণ, যেটা কম আসে সেটাকে বলি কম গুরুত্বপূর্ণ। ওকে, সো এরকম জ্ঞানমূলক প্রশ্ন আমরা এখান থেকে লিস্ট করেছি। দেখো, তোমরা আরও কিছু প্রশ্ন এই চ্যাপ্টার রিলেটেড, যে দেখো খনিজ অ্যাসিড কাকে বলে, তারপরে হচ্ছে হিস্টামিন কি, জৈব অ্যাসিড কাকে বলে, তারপরে তুতের সংকেত লিখো, অ্যামোনিয়াম কার্বনেট কি জাতীয় পদার্থ, আচ্ছা ভিনেগার কি, অ্যান্টাসিড ট্যাবলেটের রাসায়নিক নাম কি, বিশুদ্ধ পানির পিএইচ এর মান কত। সো এইভাবে মোট 25টা প্রশ্ন আমাদের এই চ্যাপ্টার থেকে জ্ঞানমূলক হিসাবে লিস্ট করা হয়েছে, 25টা প্রশ্ন। এবার আমরা যাচ্ছি হচ্ছে অনুধাবন ও সংক্ষিপ্ত প্রশ্নে। আচ্ছা, তো অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা একই ক্যাটাগরির, মার্ক সেম, এখানে সমস্ত কিছু একইভাবে থাকে। তো দেখো কি বলতেছে, যে অ্যাসিড ছোড়া একটি মারাত্মক অপরাধ ব্যাখ্যা করো, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারীয় কেন ব্যাখ্যা করো, তারপরে হচ্ছে বেকিং সোডার জলীয় দ্রবণ অ্যাসিডিক কেন, তারপর পদার্থের পিএইচ এর মান জানা জরুরি কেন। এই প্রশ্নটা অনেকবার এসেছে, ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন। দেখো, প্রশ্নটা কিন্তু অনেকবার বোর্ডে এসেছে, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, দেন আরও একটা কমন কোশ্চেন হচ্ছে এখান থেকে, মৌমাছি হুল ফুটালে আক্রান্ত স্থানে ফুলে যায় কেন। তারপরে বিয়ে বাড়িতে খাবারের পরে আমরা বোরহানি খাই কেন। এই যে এই টাইপের, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার কেন্দ্রিক যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো এখানে বলা হয়েছে এবং সেই প্রশ্নগুলো এখানে বেশি আলোচনা করা হচ্ছে। আচ্ছা, অ্যামোনিয়া অ্যাসিড নয় কেন, অথবা মিথেনকে অ্যাসিড বলা হয় না কেন, এই টাইপের কোশ্চেন এখানে এসেছিল। আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো, পরবর্তী অংশের কিছু প্রশ্ন, মৌমাছির কামড়ে জ্বালা পোড়া করে কেন, তারপরে হচ্ছে যে খাবার খাওয়ার পর দাঁত ব্রাশ করা প্রয়োজন কেন, দেন হচ্ছে বেশি ভাজা পোড়া এবং তেলযুক্ত খাবার পাকস্থলীর ক্ষতি করে কেন, ঠিক আছে, শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড বলতে কি বুঝো, তারপর অ্যাসিড ব্যবহারের সময় সতর্ক হতে হয় কেন, দেন 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 এই যে দেখো শেষের দিকের প্রশ্নগুলো, যে গ্যাস্ট্রিকের ব্যথায় আমরা অ্যান্টাসিড খাই কেন, দুর্বল অ্যাসিড বলতে কি বুঝো, প্রশমন বিক্রিয়া বলতে কি বোঝায়। তো এরকম এই চ্যাপ্টার থেকে আমরা মোট 42টা প্রশ্ন অনুধাবন বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য লিস্ট করেছি। এই 42টা প্রশ্নের ম্যাক্সিমামই বোর্ডে এসেছে এবং কোনো কোনো প্রশ্ন বারবার রিপিট হয়েছে, বারবার বোর্ডে এসেছে। তো সকল ক্ষেত্রে আমরা আসলে এটা বিবেচনা করতে পারি যে আমরা এখান থেকে এই 42টা প্রশ্নের বাইরে আর প্রশ্ন আসা সম্ভব না। তোমরা যদি এই 42টা প্রশ্ন পড়ে ফেলো, তোমাদের সমস্ত কিছু ওকে হয়ে যাচ্ছে। ওকে, গেল এখান থেকে। এবারে যাচ্ছি আমরা সৃজনশীলের জন্য। দেখো, প্রশমন বিক্রিয়া এর প্রয়োজনীয়তা, সৃজনশীলের প্রশ্ন। তাহলে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানি, উদ্দীপকের বিক্রিয়াটি ধরন ব্যাখ্যা করে। এটা কি বিক্রিয়া? এটি কি প্রশমন বিক্রিয়া হবে? ইয়েস, প্রশমন বিক্রিয়া হবে। দেন HCl, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড পানি, মানবদেহের সুস্থতার জন্য উদ্দীপকের বিক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রশমন বিক্রিয়া আমাদের সুস্থতার জন্য খুব প্রয়োজন। আচ্ছা, দেন যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, যে আমরা আরও একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, HCl ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড X + H2O, উদ্দীপকের বিক্রিয়াটি কী ধরনের ব্যাখ্যা করো। অ্যাসিড এবং ক্ষার, তার মানে এটি কী বিক্রিয়া হতে পারে? প্রশমন বিক্রিয়া হতে পারে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড, তাহলে বলতেছে যে পাত্র X এবং Y পদার্থ দুটির মধ্যে বিক্রিয়া সংঘটিত হলে কি কি সমস্যা ঘটবে, কি কি হতে পারে সমীকরণ সহ। X এর মধ্যে কি আছে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, Y এর মধ্যে কি আছে? সালফিউরিক অ্যাসিড, এখানে আছে ক্ষার, এখানে আছে অ্যাসিড, বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। আচ্ছা, HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে আমরা X এবং পানি পাচ্ছি। অ্যাসিডিটি হ্রাসে উদ্দীপকের বিক্রিয়াটির ভূমিকা ব্যাখ্যা করো। তো এই টাইপের প্রশ্ন আমাদেরকে এখান থেকে করতে বলা হয়েছে। তো আমি আশা করতেছি তোমরা এইটুকু বুঝছো। আমরা এবার যাব আমাদের পরবর্তী অংশে। আমরা এবার যাচ্ছি টাইপ 4-এ। দেখো, টাইপ 4-এ কি বলতেছে, ক্ষার এবং এর বৈশিষ্ট্য, গুরুত্ব, ব্যবহার, সাবধানতা, অর্থাৎ ক্ষার সংক্রান্ত যত প্রশ্ন আছে আমরা এখন সেই প্রশ্নগুলো দেখব, যে কীভাবে প্রশ্নগুলো এসেছে। তো দেখো, শুরুতেই আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি, ফার্স্ট কোশ্চেন দেখো,
HCl ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি। ঘ নাম্বার কোশ্চেন দৈনন্দিন জীবনে দ্বিতীয় বলতে কার কথা বোঝাচ্ছে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কথা বোঝাচ্ছে। দ্বিতীয় বিক্রিয়ক পদার্থটির গুরুত্ব মানে জাতীয় পদার্থের গুরুত্বটি বর্ণনা করতে বলা হয়েছে। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেন দেখো, HCl সোডিয়াম হাইড্রোক্সাইডের নিচে মার্ক করে দিয়েছে বি চিহ্নিত পদার্থ। তাহলে উদ্দীপকের বিক্রিয়ায় বি যৌগের বৈশিষ্ট্য বর্ণনা করা, অর্থাৎ এই যে বি যৌগ আছে এই বি যৌগের বৈশিষ্ট্য বর্ণনা করতে বলা হয়েছে। তো এভাবে দেখো আমাদের ক্ষার রিলেটেড অনেক প্রশ্ন আছে, তোমরা নামগুলো দেখলেই বুঝতে পারবে। দেখো 5 নাম্বার কোশ্চেনে কি বলছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে বি যৌগ, যেটা একটা ক্ষার। বলছে বি যৌগের বৈশিষ্ট্য মানে ক্ষারের বৈশিষ্ট্য বর্ণনা করতে বলা হয়েছে। এখানে সালফিউরিক অ্যাসিড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এ যৌগ মানে এ যৌগ হিসেবে নির্দিষ্ট করেছে। বলতেছে এ যৌগের ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত, ব্যাখ্যা করে। দ্যাট মিনস ক্ষার ব্যবহারে আমাদের সাবধান হওয়া উচিত, আমরা একটু সতর্কতার সাথে ক্ষারকে ব্যবহার করব। আচ্ছা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলছে পি পাত্রের যৌগের বৈশিষ্ট্য ব্যাখ্যা করে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বৈশিষ্ট্য জাস্ট এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, এ প্লাস সালফিউরিক অ্যাসিড ক্যালসিয়াম সালফেট প্লাস পানি। এখন বলছে উদ্দীপকের এ যৌগটির, এখন যদি এই বিক্রিয়াটিকে আমরা ব্যালেন্স করি, দেখো বিক্রিয়াটিকে ব্যালেন্স করলে আমরা কি পাবো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এই ক্ষারের বৈশিষ্ট্য এই প্রশ্নে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আমরা যাচ্ছি এবার ক্ষার রিলেটেড আরও যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে। আচ্ছা, তো দেখো এইখানে এল চিহ্নিত করতে বলছে। এল হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। বলছে উদ্দীপকের বি পদার্থের বৈশিষ্ট্য ব্যাখ্যা করে। বি পদার্থকে মিথাইল অরেঞ্জে হলুদ রং ধারণ করে। আমাদের যে লিটমাস পেপার থাকে সেই লিটমাস পেপার সংক্রান্ত এই উদ্দীপকটা যে মিথাইল অরেঞ্জে তার ধারণকৃত রং হচ্ছে হলুদ। তাহলে আমরা জানি মিথাইল অরেঞ্জে তারাই হলুদ বর্ণের হয় যারা ক্ষারীয় বৈশিষ্ট্যপূর্ণ হয় তাদের কথা। তো এইখানে আসলে বি পদার্থের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, এবারে দেখো যে সোডিয়াম কার্বনেট প্লাস HCl। তো এখানে বলছে যে আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহার, সোডিয়াম কার্বনেটের ব্যবহার। সোডিয়াম কার্বনেট যদিও একটা লবণ, বাট এর মধ্যে ক্ষারীয় বৈশিষ্ট্য আছে, ক্ষার ধর্ম এর মধ্যে আছে, এই অ্যাসিডকে প্রশমিত করতে পারে। আচ্ছা, এরপরের আমি যাচ্ছি, দেখো যে মিজান সাহেবের জমিতে ফসল কম হওয়ায় কৃষি কর্মকর্তার পরামর্শে জমিতে বিশেষ কিছু লবণ ব্যবহার করে ভালো ফসল সে পেল। অপরদিকে মৎস্য খামারি খায়রুল সাহেবের পুকুরের পানি ঘোলা হওয়ার কারণে মৎস্য কর্মকর্তার পরামর্শে পুকুরে চুন প্রয়োগ করে আশানুরূপ ফল পেল। এবার উদ্দীপকের খায়রুল সাহেব যেহেতু পুকুরের পানিতে চুন প্রয়োগ করেছে, তো সেই চুন প্রয়োগ করাতে তার আশানুরূপ সে ফল পেয়েছে। যৌগটির বৈশিষ্ট্য, চুন কি? চুন একটা ক্ষার, চুন এবং তার পানি মিলে হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারীয় বৈশিষ্ট্য আছে, এটার এই বৈশিষ্ট্য এখানে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, আমরা যাচ্ছি, তাহলে এই ছিল আমাদের ক্ষার রিলেটেড যে প্রশ্ন ছিল সেগুলো নিয়ে কথা বললাম। এবারে আমরা যাচ্ছি লবণ ও এর ব্যবহারে। দেখো লবণ, তাহলে কি বলতেছে যে 2 নং সোডিয়াম ক্লোরাইড আর 3 নং অ্যামোনিয়াম নাইট্রেট। বলতেছে উভয় যৌগ কৃষি এবং শিল্প ক্ষেত্রে কী ধরনের অবদান রয়েছে বিশ্লেষণ করো। সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, অ্যামোনিয়াম নাইট্রেটও একটা লবণ, দুইটাই কিন্তু লবণ। কৃষি এবং শিল্প ক্ষেত্রে ভূমিকাটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো HCl সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম ক্লোরাইড পানি। তাহলে এখানে F যৌগ বলছে, F যৌগের ব্যবহার ব্যাখ্যা করো। F যৌগ বলতে কি? লবণের ব্যবহারটা এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো দেখো নেক্সট প্রশ্নগুলো কোন টাইপের হতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড X হচ্ছে লবণ, সোডিয়াম ক্লোরাইড হতে পারে, সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই যৌগটি শিল্পক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ। লবণটা শিল্পক্ষেত্রে, এখানে আসলে লবণ বলতে কিন্তু সোডিয়াম ক্লোরাইডকে নির্দিষ্ট করে বোঝায় নাই, যে কোনো টাইপের লবণ বা সোডিয়াম ক্লোরাইডের কথা হতে পারে। সো এটা গুরুত্বপূর্ণ অনেক, এটা যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে। সালফিউরিক অ্যাসিড সোডিয়াম কার্বনেট বলতেছে যে কিউ ও আর পাত্রের দ্রবণ দুটি একত্রে মিশ্রিত করলে বিক্রিয়ার যৌগটি শিল্প এবং কৃষির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে, যুক্তিসহ মতামত উপস্থাপন করে। এই যে সোডিয়াম কার্বনেট, এটা শিল্পক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে বোথ সাইডে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা আমাকে যুক্তিসহ উপস্থাপন করতে হবে। আচ্ছা, দেন আমাদের এগুলো নিয়েও আমরা এর আগে প্রশ্ন পড়েছি। দেখো ক্যালসিয়াম অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, তাহলে আর জায়গায় কি হবে? ক্যালসিয়াম সালফেট, এটা একটা লবণ, প্লাস পানি। বলছে বিক্রিয়াটি সম্পন্ন করে আর জাতীয় যৌগের ব্যবহার লেখো। লবণের ব্যবহার আমাদেরকে এই পয়েন্টে লিখতে বলেছে। আচ্ছা, দেন দেখো HCl ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড X প্লাস পানি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে HCl এর বিক্রিয়া হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং HCl এর বিক্রিয়া হবে, তাহলে X যৌগটা কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড।
ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তা বলতেছে যে এক্স যৌগের সকল যৌগের প্রতিনিধিত্ব করে কৃষিক্ষেত্রে তাদের ভূমিকা বিশ্লেষণ করো। মানে এক্স যৌগ যে সকল যৌগের প্রতিনিধিত্ব করে, এক্স যৌগ হচ্ছে লবণ, হ্যাঁ, তো লবণ যাদেরকে প্রতিনিধিত্ব করে, মানে লবণ বলতে শুধুমাত্র যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ হতে হবে এমনটা না, পৃথিবীতে আরও যত প্রকার লবণ আছে তারা সবাই কৃষিক্ষেত্রে যেই রকম ভূমিকা রাখে তাদের সেই ভূমিকাটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এরপরের একটা প্রশ্ন দেখো। আচ্ছা, কি বলতেছে, HCl সোডিয়াম হাইড্রোক্সাইড এক্স প্লাস পানি, এক্স হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এক্স জাতীয় যৌগের গুরুত্ব বিশ্লেষণ করতে বলা হয়েছে। আর এই তো এই টাইপেরই তো আমাদের তো আমরা ক্ষারের ব্যবহার দেখেছি, ক্ষারের বৈশিষ্ট্য ব্যবহার দেখেছি, লবণ দেখেছি। তো আমাদের এর পরবর্তী ধাপে আসবে কে, এর পরবর্তী ধাপে আসবে অ্যাসিডের গুরুত্ব। সো চলো আমরা অ্যাসিডের গুরুত্ব নিয়ে কথা বলি। তো দেখো অ্যাসিড রিলেটেড প্রশ্নগুলো একটু দেখি। কপার হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডকে বি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তো বলতেছে উদ্দীপকের বি যৌগটির বৈশিষ্ট্য, মানে কি সালফিউরিক অ্যাসিড, তার মানে এখান থেকে আমরা অ্যাসিডের বৈশিষ্ট্য আমাদের কাছে জানতে যাচ্ছে। আচ্ছা, দুইটা দ্রবণ দেখা যাচ্ছে, একটা হচ্ছে এম দ্রবণ, একটা হচ্ছে এন দ্রবণ। এন দ্রবণের পিএইচ এর মান 7 থেকে বেশি, আর এম দ্রবণের পিএইচ এর মান 7 থেকে কম। তো বলতেছে যে এন দ্রবণের সাধারণ বৈশিষ্ট্যগুলো লিখো বা ব্যাখ্যা করো। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী যে প্রশ্নগুলো আছে, যে এই যে সোডিয়াম কার্বনেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, পানি, কার্বন ডাইঅক্সাইড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে বি যৌগ। বলছে বি যৌগটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, মানে কি অ্যাসিডের বৈশিষ্ট্য এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। সো আর একটা কোশ্চেন দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস এ, ক্যালসিয়াম সালফেট প্লাস পানি। তো এখানে এ যৌগ আসলে কি হবে? তো দেখো যেহেতু সালফেট মূলক আছে প্লাস পানি আছে, তার মানে এ যৌগ এমন একটা অ্যাসিড হবে যার মধ্যে সালফেট মূলক আছে, তার মানে কি সালফিউরিক অ্যাসিড। তাহলে এর অপব্যবহার মানে কি অ্যাসিডের অপব্যবহার সমাজে বিরূপ প্রভাব ফেলে, উক্তিটি যথার্থ বিশ্লেষণ করো। মানে অ্যাসিডকে যদি আমরা ভালো কাজে না লাগিয়ে খারাপ কাজে ইউজ করি, তো সেটা সামাজিকভাবে একটা ক্রাইম বৃদ্ধি করে, সমাজের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করে, এই টাইপের কথা এখানে বলা হয়েছে। বেসিক্যালি এখানে ফোকাস করা হয়েছে যে আগেরকার দিনে যে আমরা শুনতাম না যে অ্যাসিড নিক্ষেপ হতো, ওই টাইপের একটা কনসেপ্ট এখানে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আমরা যাচ্ছি এরপরে পিএইচ এর মান জানা, মান নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তাতে, মানে প্রয়োজনীয় যে উপাদান আছে সেই সংক্রান্ত টপিকে। ওকে, এবারে দেখো ফার্স্ট কোশ্চেন, যে এম দ্রবণ পিএইচ এর মান 7 থেকে কম, তার মানে এটা কি হবে? অম্লীয় দ্রবণ হবে। আর এন দ্রবণ পিএইচ এর মান 7 থেকে বেশি, তার মানে এটা হবে ক্ষারীয় দ্রবণ। তাহলে বলতেছে যে কৃষিকাজে আমাদের কৃষি ও রাসায়নিক শিল্পে এম ও এন এর মান নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। মানে কৃষি এবং শিল্প ক্ষেত্রে আমাদের পিএইচ এর মানটাকে আমাদের একটা রিজনেবল একটা জায়গার মধ্যে রাখতে হবে। কোনো দ্রবণ অতিরিক্ত মাত্রায় অম্লীয় বা অতিরিক্ত মাত্রায় ক্ষারীয় হলে সেটা আসলে যারা ব্যবহার করবে তাদের জন্য হুমকি স্বরূপ। আচ্ছা, এরপরে বলতেছে দেখো আবিরের এলাকার মাটির পিএইচ এর মান 2.8, কুদ্দুসের এলাকার মাটির পিএইচ এর মান 7। দুইজনের এলাকার মাটিতে ফসল ভালো হয় না। তারা কৃষিবিদের কাছে গেলে কৃষিবিদ তাদের কিছু উপায় বলে দিলেন। তিনি আরও বললেন যে কোনো কিছুর পিএইচ এর মান জানা প্রয়োজন, যেমন বাচ্চাদের লোশন কিনতে গেলেও পিএইচ এর মান জানা জরুরি। তো এই টাইপের উদ্দীপকটা এখানে বলেছেন। এবার আসে এখান থেকে প্রশ্নের অ্যান্সারটা কি হবে? গ নাম্বার, কৃষিবিদের দ্বিতীয় উক্তিটি ব্যাখ্যা করো, যে পিএইচ এর মান জানা জরুরি, যেরকম বাচ্চাদের লোশনের পিএইচ এর মানটাও তোমাকে জানতে হবে। আমরা নর্মালি জানি যে বাচ্চাদের পিএইচ এর মানটা একটু বেশি থাকে, তো যাদের প্রাপ্তবয়স্ক তাদের পিএইচ এর মান একটু কম থাকে। তো আমরা যদি বাচ্চাদেরকে প্রাপ্তবয়স্ক মানুষের লোশন বলো, সাবান, শ্যাম্পু এগুলো ইউজ করে, তখন ওদের ত্বকে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, এই জন্য আসলে এই কাজটা করা যাবে না। আচ্ছা, আবির এবং কুদ্দুসের জমিতে ভালো ফসল উৎপাদনের জন্য কৃষিবিদের পরামর্শ কি হতে পারে? তো জমির ভালো ফসলের জন্য কৃষিবিদের যে পরামর্শ আছে আমরা সেগুলো এখানে ব্যাখ্যা করব। এরপরে দেখো কি বলতেছে, সোহান তার খাদ্য তালিকায় পোলাও, মাংস, বার্গার ও দুধ চা রাখতে পছন্দ করে। অপরদিকে সৌমিকের পাকস্থলীর পিএইচ এর মান 1.5। উদ্দীপক সৌমিকের পাকস্থলীর পিএইচ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, ব্যাখ্যা করো। পিএইচ এর মান 1.5, তো আসলে এটা 2 হওয়া দরকার। তো সেক্ষেত্রে আমাদের এই পিএইচ এর মান কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় থাকা উচিত, যেটা কিনা এখানে নাই, ঝুঁকিপূর্ণ, এটা আমাকে এখন বর্ণনা করতে হবে। আচ্ছা, পরবর্তী টাইপ দেখো, অ্যাসিড, ক্ষার এবং লবণের তুলনা এবং গুরুত্ব, অর্থাৎ অ্যাসিড, ক্ষার ও লবণ তিনটাকে আমরা এখন কম্পেয়ার করব এবং কোনটার গুরুত্ব সব থেকে বেশি। যদিও সবগুলোর গুরুত্বই প্রায় সমসাময়িক সমান, সবগুলোই আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে লাগে, বাট তারপরে কোনটা একটু বেশি ইউজ করি, কোনটা একটু কম ইউজ করি, এই নিয়ে এখনকার এই পর্বের এই টপিকের আলোচনা। আচ্ছা, HCl সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, লবণ প্লাস পানি। বলছে দৈনন্দিন জীবনে ডি ও এফ, ডি কে অ্যাসিড, এফ কে লবণ, যৌগ দুটির মধ্যে কোনটির ব্যবহার অধিক সাবধানতা অবলম্বন করতে হয়? মানে অ্যাসিড এবং ক্ষার অ্যাসিড এবং লবণ এর মধ্যে কোন ব্যবহারটা আমরা একটু সতর্কতার সাথে করব? অবশ্যই সেটা হবে অ্যাসিডের ব্যবহারটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে
এই যে দেখো সোডিয়াম কার্বনেট প্লাস বি ইজ ইকুয়ালস টু সি পানি কার্বন ডাইঅক্সাইড, তাহলে বি কে হতে পারে? বি হতে পারে এমন একটা যৌগ এবং সেটা হবে অম্লীয় যৌগ, অম্লীয়, আর সি হবে একটা লবণ। তাহলে দৈনন্দিন জীবনে বি ও সি যৌগ দুটির মধ্যে কোনটি ব্যবহারের সময় অধিক সাবধানতা অবলম্বন করতে হয়? অর্থাৎ লবণ এবং আমাদের যে কি আছে, লবণ আছে, লবণ এবং অ্যাসিড, এই দুইটার মধ্যে কোনটার ব্যবহার অনেক বেশি সাবধানে করব আমরা, এই পয়েন্টগুলোই আসলে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা দেখো এরপরে কি বলেছে, এরপরে বলতেছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, এই ফাঁকা জায়গায় অবশ্যই একটা লবণ বসবে, সেটা হবে ক্যালসিয়াম সালফেট এবং পানি। তো বলছে পি ও কিউ এর মধ্যে, পি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, মানে এটা একটা ক্ষারক, আর অ্যাসিড, ক্ষারক এবং অ্যাসিড, এটা হবে লবণ এবং পানি। সো দেখো পি হচ্ছে ক্ষারক, কিউ হচ্ছে অ্যাসিড, এর মধ্যে কোনটির ব্যবহার শিল্পক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। শিল্পক্ষেত্রের জন্য আমাদের অ্যাসিডটা কিন্তু বেশি কাজে লাগে, ক্ষারকেও আমরা নানান কাজে ব্যবহার করি, তো উভয়েরই গুরুত্ব বেশি কম থাকতে পারে, যেইটা বেশি হবে আমাদেরকে প্রশ্নের অ্যান্সার আমাদেরকে ওই পয়েন্টগুলোই ওই জায়গাতে আমাদেরকে তুলে ধরতে হবে। ওকে, আমরা এই টাইপের কোশ্চেন আরও দেখেছি। তো এবার আসলে সবার শেষের যে অংশটুকু, টাইপ 9, পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ, প্রতিকার এবং সঠিক খাদ্য নির্বাচন। পাকস্থলীতে অ্যাসিডিটি হলে আমরা তখন কি কি খাবার বেশি খাবো, কি কি খাবার এড়িয়ে চলবো, তাৎক্ষণিক আমাদের করণীয় কি হবে, এইগুলো নিয়ে আমাদের এই পর্বের যে কোশ্চেনগুলো আছে সেগুলো। আচ্ছা বলতেছে দেখো মোস্তাক সাহেব তার বন্ধুর মেয়ের বিয়েতে বিরিয়ানি খাওয়ার পর পাকস্থলীতে এ জাতীয় রাসায়নিক পদার্থের মাত্রা বেড়ে যাওয়ায় পেট ব্যথা এবং বদহজম হলো। মোস্তাক সাহেবের সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি? অ্যাসিডিটি সৃষ্টি হয়েছে, তাহলে অবশ্যই তাকে অ্যান্টাসিড জাতীয় খাবার খেতে হবে। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন, যে আসিফ বন্ধুর বাড়িতে পোলাও কোরমা খেলো, খাওয়ার পর একটু অস্বস্তি বোধ করলো, তার বন্ধু তাকে বোরহানি খেতে দিল, এতে তার অস্বস্তি কিছুটা কমলো। তারপর দুই বন্ধু ফল বাগানে ঘুরতে বের হলো, আসিফকে বলতা এবং তার বন্ধুকে মৌমাছি হুল ফুটালো। আচ্ছা যাই হোক না কেন, এখানে একটা ঘটনা জাস্ট বর্ণনা করছে, এই ঘটনার থেকে কোশ্চেন হচ্ছে আসিফের অস্বস্তি দূর করতে বন্ধুর দেওয়া পানীয়টি কিভাবে কাজ করে ব্যাখ্যা করে। অর্থাৎ আসিফ যেই বোরহানির কথা মেনশন করা হয়েছে, এটা আসলে খাওয়ার ফলে তার যেই মানে অস্বস্তি বোধ, এটা কীভাবে দূর হয়েছে। তো সহজ কথা বলতে গেলে যে আমরা যখন ভারী খাবার দাবার খাই তখন আমাদের পেটের মধ্যে অ্যাসিডিটি সৃষ্টি হয়, এই বোরহানি একটা ক্ষার জাতীয় খাবার, এটা পেটের অ্যাসিডিটিকে সহজে দূর করতে পারে, দ্রুত হজম শক্তি বাড়াতে পারে। আচ্ছা ইদানিং দেখো আমরা এখানে আর কি প্রশ্ন আছে একটু দেখি, লাস্ট প্রশ্ন দেখি। দেখো সোহান তার খাদ্য তালিকায় পোলাও, মাংস, বার্গার ও দুধ চা রাখতে পছন্দ করে, আর শুভ তার খাদ্য তালিকায় শাকসবজি, ছোট মাছ, ডাল ও আদা চা রাখতে পছন্দ করে। অপরদিকে সৌমিকের পাকস্থলীর পিএইচ এর মান 1.5। এখন সোহান এবং শুভ এর খাদ্য তালিকার মধ্যে কোনটি স্বাস্থ্যসম্মত? অর্থাৎ এখানে কি পোলাও, মাংস, বার্গার এটা হবে, আর নাকি হচ্ছে শাকসবজি, ছোট মাছ, ডাল, আদা চা এগুলো হবে? তো এটাকে আমাকে আসলে পয়েন্ট আকারে ব্যাখ্যা করতে হবে, যে কিছু কিছু খাবার আছে যারা পাকস্থলীর অ্যাসিডিটিকে বাড়িয়ে দেয়, তো সেটা আসলে অবশ্যই ভালো খাবার না। কিছু কিছু খাবার আছে ক্ষার জাতীয়, যারা পাকস্থলীর অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণ রাখে, পাকস্থলী সুস্থ রাখে, পেটে বদহজম হয় না সেগুলো খেলে। তো এইভাবে আমাকে আসলে কোন খাবার কোনটা ফলো করে সেই অনুযায়ী এখানে কি করতে হবে, ব্যাখ্যাটা করতে হবে। আচ্ছা তো আমরা আমাদের এই বোর্ড অ্যানালাইসিসের এই পর্বের যতগুলো আলোচনা ছিল সবগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা ভিতরে সবগুলো প্রশ্ন না পড়লেও কিন্তু সিমিলার টাইপ বিধায় আমরা সেগুলো স্কিপ করে গিয়েছি, আশা করতেছি সেগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবা। তো আজ এ পর্যন্তই, নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে।